চড়া মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সোয়া 4 বছর ধরে ঋণ অথবা সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। আর যারা সেটিও পারছেন না, নাম লেখাচ্ছেন গরিবের খাতায়। এই অবস্থা সামনে আরও কঠিন হওয়ার শঙ্কা ইরান যুদ্ধ ঘিরে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ও সরবরাহ ব্যবস্থায় নজর দেওয়ার পাশাপাশি পরিধি বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির। মইনুল হাসানের প্রতিবেদন। নিত্যপণ্যের চড়া দামে এমনিতেই চাপে সাধারণ মানুষ, তার উপর নানা অজুহাতে ডিম, মুরগি, শাকসবজিতেও বাড়তি অর্থ গুনতে হচ্ছে কয়েক মাস ধরে। সাথে ইরান যুদ্ধ আর আন্তর্জাতিক বাজারের দোহাইয়ে বাড়াতে হয়েছে তেল, গ্যাস সহ আমদানি পণ্যের দাম। এসবের ফলে মূল্যস্ফীতি আবারও উঠেছে 9% উপরে, যেখানে দাম বাড়ার প্রবণতা বেশি ছিল গ্রাম এলাকায়। মুরগি, এই যে সবজি, বেগুন কিনলাম 100 টাকা করে। যেটা আগে আমরা হয়তো 2 বার খেতাম, সেটা এখন 1 বার খেতে হচ্ছে। গরিব মানুষের উপর খুবই সমস্যা কেনাকাটাই। সবশেষ বাজেটে এই সূচককে 6-এর ঘরে নামিয়ে আনার দৃঢ় প্রত্যয় ছিল অন্তর্বর্তী সরকারের। উল্টো পরিস্থিতির আরও অবনতি হয়েছে সময়ের সাথে। তাই লক্ষ্য অর্জনও এখন একরকম অসম্ভব। অনেক চাহিদা নিয়ন্ত্রণের চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু সরবরাহ বাড়িয়ে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা, সেইটা অব্যাহতভাবে করতে হবে। এইটার একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে এখন। নতুন যে আমাদের অনেক বৃষ্টি হলো বড়োর সময়ে, হাওড় অঞ্চলে ধানের ফলনে ক্ষতি হয়েছে, এইগুলো বিবেচনা এখন থাকা দরকার। এবং প্রথম থেকেই আমাদের প্রস্তুতি থাকতে হবে যে আমাদের খাদ্য আমদানি কতখানি লাগবে। বিবিএসের প্রতিবেদন বলছে, টানা 51 মাস ধরে মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে মজুরি বৃদ্ধির হারকে। অর্থাৎ আয়ের বিপরীতে বেড়েছে নিত্যপণ্যের দাম বা মানুষের ব্যয়। আর এপ্রিলে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির ব্যবধানও ছিল বড়। ফলে তাল মেলাতে পারছেন না বড় একটা জনগোষ্ঠী। 3-4 বছর ধরে কিন্তু মজুরি বৃদ্ধির হারটা মূল্যস্ফীতির থেকে নিচে আছে। তার অর্থ হলো এই শ্রেণীর মানুষ যারা মজুরির উপরে নির্ভরশীল, তাদের যে প্রকৃত আয়টা কমে যাচ্ছে। সঞ্চয় করার ক্ষমতা, তাদের যেই ভোগ করার ক্ষমতা এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার ক্ষমতা, এইটা কমে যাচ্ছে। কর্মসংস্থান হয়নি এবং অনেক মানুষ আছে যে আপনার তাদের জবের অপরচুনিটি আপনার কি সংকুচিত হয়ে যাচ্ছে। এবং সেখানে আমাদের যে ধরেন চিকিৎসার খরচ, আমাদের বাচ্চাদের লেখাপড়ার খরচ, এগুলো মানুষ কিন্তু অনেক কাটিল করছে। ইভেন তারা যে খাবে, যে তার মিনিমাম ক্যালোরি, বাচ্চার দুধ থেকে শুরু করে আমাদের শিশু খাদ্য থেকে শুরু করে, সে কিন্তু আস্তে আস্তে কাটিল করছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, এলপি গ্যাসের দাম বৃদ্ধির ফলে 0.50% পয়েন্ট বেড়ে অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে জ্বালানি মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 15% কাছাকাছি। যদিও উল্টো দাবি ছিল একাধিক মন্ত্রীর। মইনুল হাসান, 71, ঢাকা। সরাসরি বিদেশি বিনিয়োগে শেষ 5 বছরের রেকর্ড ভেঙেছে 2025। সবশেষ বছরে দেশে নিট এফডিআই এসেছে $2.25 বিলিয়ন উপরে। যদিও জিডিপির তুলনায় তা 1%-এরও কম। তবে জ্বালানি সংকট, রাজনৈতিক অস্থিরতা আর নীতি দুর্বলতার পরও কিভাবে বাড়ল এই বিনিয়োগ, সেই প্রশ্ন বিশ্লেষকদের। বলছেন, হয়রানি মুক্ত সেবার নিশ্চয়তা পেলে আস্থা বাড়বে বিদেশিদের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ টানতে নানামুখী পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার, যার মূলে ছিল বিনিয়োগকারীদের আস্থা অর্জনের চেষ্টা। সেসব কর্মযজ্ঞের সুফল পেতে 10 বছরের লক্ষ্য নির্ধারণ করা হলেও প্রথম বছরেই এসেছে তুলনামূলক সাফল্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2025 সালে নিট এফডিআই এসেছে $177 কোটি, যা এর আগের বছরের তুলনায় $50 কোটি বা 39% বেশি। শুধু তাই নয়, আওয়ামী লীগের শেষ 5 বছরের হিসাবেও সর্বোচ্চ। যদিও জিডিপির হিসাবে বিদেশি বিনিয়োগের হার এখনও 1%-এর কম। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কন্টিনিউয়াস রিফর্ম, এগুলো 2016, 17, 18 থেকেই আমাদের স্লো ডাউন করে গেছে। সমন্বিত সংস্কার পরিকল্পনা কর্মসূচি চালু করতে হবে, এক। আর দ্বিতীয়ত, বিনিয়োগ এফডিআই এর ক্ষেত্রে খুব সায়েন্টিফিক্যালি এফডিআই প্রমোট করতে হয়। আমি ওপেন, আমি ভালো সার্ভিস দিব, এটা বললে এফডিআই আসবে না। বাইরের সিগন্যাল চলে যায় না, বাংলাদেশ একটা পরিবেশ আছে, ওরা আমরা ইনভেস্ট করতে পারবো, তখন কিন্তু ইনভেস্টার ডেফিনেটলি আসবে। কোকাকোলা ফার্দার ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এখানে। তারপরে পেপসি ধরেন নতুন টেকনোলজি নিয়ে এসছে। আপনি জানেন তো এখানে লেজ যেটা তৈরি করছে এখানে ফুড প্রসেসিংয়ে, তো এটা তো নতুন নতুন ইনভেস্টমেন্ট তারা করার জন্য রেডি আছে, কেন করবে না?
আপনার যদি পরিবেশ তৈরি হয়, আপনি দেখবেন যে পরিবেশের তৈরির সাথে সাথে দেখবেন যে আরও ইনভেস্টমেন্ট আসতে থাকবে। গেল বছর সর্বোচ্চ 44 কোটি ডলারের বিনিয়োগ আসে বিদ্যুৎ খাতে, আর সিমেন্টে সবচেয়ে কম। কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি প্রযুক্তি, চামড়া ও কৃষি খাতে। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগে গতি আনতে পদক্ষেপ নিতে হবে নতুন সরকারকে। কিন্তু ফরেনাররা তাদের ইনভেস্টমেন্টের সিকিউরিটি যদি পায় তাহলে আসবে, বিনিয়োগ করবে। যেহেতু আমাদের এখানে ইয়াং ওয়ার্কফোর্স অনেক আছে, আমাদের ওয়ার্কফোর্সের কস্ট কম, আমাদের দেশের প্রোডাক্টিভিটি ভালো। আমরা যদি তাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, রোড ঘাট, পোর্ট এফিসিয়েন্টলি দিতে পারি, তাহলে এখানে বিনিয়োগ আরও বাড়ার সম্ভাবনাই বেশি। পেমেন্ট গ্যারেন্টি দিতে হবে। এখন যেমন আমরা অনেক বিনিয়োগকারী পেমেন্ট পাচ্ছে না 6 মাস যাবত, বকেয়া বিল পড়ে আছে। এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে ফাইন টিউনিং এর মাধ্যমে উপযুক্ততার ভিতরে নিয়ে আসতে হবে এবং আকৃষ্ট হবে। তাহলে তো বিনিয়োগ আসে, কিন্তু বিনিয়োগ ধরে রাখাটা একটা বিরাট ব্যাপার। 2025 সালে দেশে সর্বোচ্চ 54 কোটি ডলারের বিনিয়োগ আসে নেদারল্যান্ডস থেকে। তবে শীর্ষ 20 দেশের তালিকায় নেই মার্কিন যুক্তরাষ্ট্র। রাকিব হোসেন, 71, ঢাকা। রুফটপ সোলারের যন্ত্রাংশ আমদানিতে এখনও 62% পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে, যা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বড় বাধা। বাংলাদেশ চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেন এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল এনালিসিসের মুখ্য বিশ্লেষক শফিকুল ইসলাম। তার মতে, উপযুক্ত নীতি ও অর্থের নিশ্চয়তা না দিলে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট উৎপাদন লক্ষ্য অর্জন সম্ভব হবে না। এজন্য শুল্ক সুবিধার পাশাপাশি সবুজ অর্থায়ন প্রকল্পের বরাদ্দ অন্তত 5,000 কোটি টাকায় উন্নীত করার দাবি জানানো হয়। একই সঙ্গে জ্বালানি চাহিদায় পরিবর্তন আনার কথাও বলেন তিনি। এজন্য শিল্প কারখানার যন্ত্রপাতি, বিশেষ করে বয়লার, হিট পাম্পে গ্যাসের ব্যবহার কমাতে হবে, না হলে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুতের সদ্ব্যবহার নিশ্চিত হবে না। দর্শক, বাংলাদেশ চেম্বার অব কমার্সের অনুষ্ঠান চলছে এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল এনালিসিস বিষয়ে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। গ্যাস যদি না থাকে, এনার্জি না থাকে, 16 আনায় আপনার ট্যাক্স দিয়ে ট্যাক্স কি হবে না হবে, আপনার কি কিচ্ছু যায় আসে না। আনলেস ইউর এনার্জি সিকিউরিটি ইজ এনশিওর, বিজনেস রান। জুবাই যেটা বলেন 10 বছর এখনো হয়নি। এটা যদি আপনারা ইমিডিয়েটলি গভর্নমেন্ট যদি এইগুলো না করে, ইম্পসিবল। ইউ ক্যানট রান দ্য বিজনেস, উই ক্যানট রান। সিম্পল ম্যাথ, আপনার 4200 MFCFD আমাদের রিকোয়ারমেন্ট কারেন্টলি। যদি আমি সমস্ত আমাদের পাওয়ার প্ল্যান্ট, সমস্ত ইন্ডাস্ট্রিকে যদি গ্যাস দেই, আমাদের দরকার 4200। আমরা নিজেরা এই বছর প্রোডাকশন করছি 1700 MFCFD। আমরা 2টা FSRU দিয়ে পাই হলো 900, 950, লেসে 1000, তার মানে কি 2700 MFCFD। 1300 থেকে 1400 MFCFD এভরিডে আমাদের শর্টফল। রেজাল্ট 8000 মেগাওয়াট হলো প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টের পাওয়ার প্ল্যান্ট বসে আছে, গ্যাস পাওয়ার প্ল্যান্ট, যেটা ইলেকট্রিসিটি দিতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রিগুলো গ্যাস পায় না, ওইটা এখন গাজীপুর বলেন, সাভার বলেন, যে দেখতে বলে। ইভেন যে গ্যাসগুলো পাই, পারভেজ ভাই যেটা বললেন, আমার ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ করে এই যায়, এটা তো ইজ নট দ্য সাস্টেনেবল। সাস্টেনেবল শব্দটা শুনলে আমাদের কাছে চলে আসে এনভায়রনমেন্ট সাস্টেনেবল। সাস্টেনেবল মানে কি? টেকসই, যেটা আমাদেরকে টেকসই করতে সহায়তা করবে, এইটা আমাদের বোঝা দরকার। সাস্টেনেবল মানে এই না যে আমি এনভায়রনমেন্ট খুব ভালো, আমি এনভায়রনমেন্টটাকে ভালো রাখবো। সাস্টেনেবল হতে হলে আমাকে কোন জায়গায় হাত দেওয়া দরকার। তো আমি মনে করি আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ইলেকট্রিসিটির দাম যেটা সমন্বয় করে এটা করতে হবে। বিকজ ইট ইজ নট দ্য গভর্নমেন্ট, এটা এমন না যে ইন্ডিয়ার প্রাইস লেভেলে করুক, তার তো 8% এনার্জি ইম্পোর্ট, তার লেভেলে করুক। শ্রীলঙ্কা ঠিক আছে, বাদ দিলাম, পাকিস্তান, তাদের প্রত্যেকের এনার্জি ইম্পোর্ট কিন্তু আমাদের থেকে অনেক কম। সো দ্যাটস দ্য রিয়েলিটি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আনলেস উই আন্ডারস্ট্যান্ড, আমি ঠিক আছে, অফকোর্স আমরা হলো সোলার করতে পারি, উইন্ড করতে পারি, অনেক কিছু করতে পারি। আমার তো সলিউশন আমার এইখানেই তো আছে, আমাদের এইখানে তো আমাদের করতে হয় না। আমরা ইন্ডাস্ট্রি বলি না আমি তো আই ক্যানট অ্যাফোর্ড ইট। ভাই, ইফ ইউ ক্যানট অ্যাফোর্ড ইট, আপনি বিজনেস থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। শ্রীলঙ্কান ফ্যাক্টরি কীভাবে অ্যাফোর্ড করে, ইন্ডিয়ান ফ্যাক্টরি কীভাবে অ্যাফোর্ড করে, আমরা বলছি তাদের সঙ্গে আমরা কম্পিটিভ হবো। তো কম্পিটিভ হলে তাদের সঙ্গে আমরা কম্পিট করতে হবে উইথ দ্য প্রাইসেস। ইভেন দো আওয়ার, অ্যাজ ইউ নো, আমাদের লেবার প্রাইস ইস চিপার দেন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম। তো আমরা কেন কম্পিট করতে হবে না? হয় কি, আমরা স্টিল উই আর ভেরি অনেক ইনএফিশিয়েন্ট। আমরা উই টেক ইট গ্রান্টেড যে হ্যাঁ এটা হচ্ছে, এটা হবে, এটা করা উচিত না, আমি মনে করছি। বাণিজ্য নির্ভর বাংলাদেশের জন্য সমন্বিত বন্দর এবং লজিস্টিক খাতের উন্নয়ন নিয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, DCCI। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বুঝবেন না, আমাদের 1/3 ইলেকট্রিসিটি, মানে 6.5 থেকে
7,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি 30 বছর চালানোর জন্য যেই পরিমাণ এনার্জি দরকার সেই পরিমাণ এনার্জি ফুলবাড়িয়াতে আছে, কয়লা আছে। আমাদের আমরা কি হয়ে গেলাম যে আমরা কয়লাকে আমরা তুলব না? আমাদেরকে এই যে পলিটিক্যাল যারা পলিটিশিয়ান যারা আছে, লেফটিস্ট যারা আছে, হয় কি আমরা তো এয়ার কন্ডিশনের মধ্যে থাকি, লেফটিস্টরা তো এটা বুঝবে না। হয় কি এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে, তা ওনারা হয়তো বুঝবেন না, ওনাদেরকে বুঝাতে হবে যে আমরা কি এর নাম কি ইলেকট্রিসিটি ছাড়া এর নাম কি চলবো নাকি ইলেকট্রিসিটি দরকার হয় তাহলে আমাকে এনার্জি লাগবে। জাস্ট ইমাজিন 7,000 মেগাওয়াট 30 বছর, 1/3 অফ আওয়ার ইলেকট্রিসিটি কাভার। যদি 1/3 অফ ইলেকট্রিসিটি আমার কাভার হয়ে যায়, আমার তো এনার্জি, অন্য এনার্জি, সেই যে তেল বলেন, গ্যাস বলেন, আমি তো ইন্ডাস্ট্রিতে দিতে পারি। আমরা কেন এটা করবো না? আমাদের ইটস এ হাই টাইম আমাদের এটাকে নিয়ে চিন্তা করা। সেকেন্ড থিং, আমি ইস্টার্ন রিফাইনারি অনলি 1.5 মিলিয়ন মেট্রিক টন হলো রিফাইন করে। আমাদের 22-23%, আমাদের যে টোটাল হলো রিকোয়ারমেন্ট তার মাত্র লেস দ্যান 25% আমার অয়েল হলো রিফাইন করে। সরি 1.5, অর্থাৎ 75% তেল ফিনিশ অয়েল আমাকে কিনতে হয়। এবং উনি খুব কারেক্টলি বলছেন যে ফিনিশ অয়েলের দাম কিন্তু এই ব্র্যান্ড গ্যারান্টি তো কিছু লাগবে, সে যে ইনভেস্টমেন্টটা করে নিয়ে আসবে। তো আমি মাসুর ভাইয়ের সাথে খুবই একমত যে এটা আমরা এডিবির পক্ষ থেকে বলার চেষ্টা করছি যে ল্যান্ডলর্ড মডেলে গভর্নমেন্টের অপারেশন স্টেজে অ্যাকচুয়ালি এখন প্রাইভেট সেক্টর ইজ মাচ মোর অ্যাহেড উইথ ইনোভেশন দে ক্যান ব্রিং দেয়ার। সো এইখানে আসলে প্রাইভেট সেক্টরকে না নিয়ে আসলে আসলে আমরা এগোতে পারছি না, অথবা আমরা 2 পা আগুচ্ছি 1 পা পেছাচ্ছি, এরকম জিনিসটা হয়ে যাচ্ছে। বিকজ আমাদের এখনো ব্যুরোক্রেসিতে অনেক কমপ্লিকেসি আছে। সো এইটা আমরা প্রমোট করি, সেই জন্য প্রাইভেট সেক্টরকে কিভাবে এই লজিস্টিক সেক্টরে নিয়ে আসা যায় সেইটা লিগাল ফ্রেমওয়ার্ক এবং অন্যান্য পলিসি সাপোর্ট কি হবে, এডিবি ওইটাতে কাজ করবে। থার্ড হচ্ছে আমরা যেটা বললাম যে লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় মাস্টার প্ল্যান দরকার, ইন্টিগ্রেশনটা দরকার, যেটা ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি কাজ করছে। যদিও রোডস এর সাথে কাজ করছে, এটা নিয়ে আমাদের অনেক ছিল যে শুধু রোডস কেন, আমাদের তো আসলে রেলওয়ে এবং ইনল্যান্ডকে লাগবে, কিন্তু সেই রকম আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা এখনো নাই যে আসলে এটা কে লিড দিবে। তো সেইখানে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একসাথে কাজ করব এডিবি এই লজিস্টিক সেক্টরে ইমপ্রুভ সাপোর্ট করার জন্য। অলরেডি একটা $2 মিলিয়ন টিএ নিয়ে আসছে এবং ইন প্যারালাল আমাদের ট্রেড ফ্যাসিলিটেশনের বেশ কিছু প্রজেক্ট, ল্যান্ড পোর্ট, বোথ ল্যান্ড পোর্ট, মাতারবাড়ি পোর্ট বে টার্মিনাল এবং চিটাগং পোর্টের সাথে চিটাগং পোর্টের বিজনেস প্রসেস কিভাবে এফিশিয়েন্ট করা যায়। আমরা চিটাগং পোর্ট চেয়ারম্যানশিপের সাথে অলরেডি 2 বার আমরা বসেছি, এটা খুব শীঘ্রই আমরা ওনাদের সাথে কাজ করব। সো সামগ্রিকভাবে এডিবি বোথ, আমি যদি সামারিটাও কনক্লুড করি, ইনফ্রাস্ট্রাকচার as well as on the policy and the trade facilitation part এডিবি সরকারকে সহায়তা প্রদান করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনাদের কথায় আবার উঠে আসলো সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড অফকোর্স দ্য ইমপ্লিমেন্টেশন, মানে ইনফ্রাস্ট্রাকচার থাকলেও ইমপ্লিমেন্ট হচ্ছে না এবং পলিসিও যথাযথ প্রয়োগ হচ্ছে না। তো আমরা এরপরে চলে যাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি IIFC এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মোহাম্মদ মনিরুজ্জামান। আপনার কাছে প্রশ্ন, বিশাল এই অবকাঠামো খাতে শুধু সরকারের বিনিয়োগ যথেষ্ট নয়, যেটা এডিবি ক্লিয়ার করলো। সো লজিস্টিক এন্ড পোর্ট ডেভেলপমেন্ট PPP। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম DCCI এর গোল টেবিল বৈঠক থেকে। হরমুজ বন্ধের প্রভাবে 35 বছরে প্রথমবারের মতো শূন্যের কোটায় নামল কুয়েতের তেল রপ্তানি। অথচ যুদ্ধ শুরুর আগেও দেশটির রপ্তানি ছিল দৈনিক 18 লাখ ব্যারেলে। মূলত তেল সরবরাহ করতে না পারায় চলতি মাসে বন্ধ হয় উৎপাদন, ফলে চাপ বাড়ছে দেশটির সংরক্ষণাগারগুলোর উপরে। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। 35 বছরে প্রথমবারের মতো তেল রপ্তানি করতে পারেনি কুয়েত। গেল মাসে ওপেকভুক্ত দেশটির তেল রপ্তানি নেমেছে শূন্যের কোটায়, অথচ যুদ্ধ শুরুর আগেও তাদের দৈনিক রপ্তানি ছিল 18 লাখ ব্যারেল। কুয়েতের অর্থনৈতিক কাঠামো মূলত তেল নির্ভর। তথ্য বলছে দেশটির জিডিপির অর্ধেকই আসে তেল রপ্তানি থেকে, আর সরকারের বাজেটের 90% যোগানদাতা এই খাত। সম্প্রতি ইরান যুদ্ধে হরমুজ প্রণালী দিয়ে যান চলাচল বন্ধ হওয়ায় গেল 17 এপ্রিল ফোর্স মেজর ঘোষণা করে রপ্তানি স্থগিত করে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন।
ট্যাঙ্কার ট্র্যাকার্সের তথ্য বলছে রপ্তানি বন্ধ থাকলেও দেশটিতে সমহারে উৎপাদন চলছে অপরিশোধিত তেল। এতে মজুদের পাশাপাশি বেড়েছে দেশটির অভ্যন্তরীণ তেলের ব্যবহার, ফলে চাপ বাড়ছে সংরক্ষণাগারগুলোর উপর। মূলত 1990 থেকে 91 সালের উপসাগরীয় যুদ্ধের পর প্রথমবার এমন বিরতির সম্মুখীন হলো দেশটি। এদিকে মজুদ বৃদ্ধিতে সংরক্ষণাগারগুলোতে চাপ বাড়ায় উৎপাদন কমাতে বাধ্য হয় কুয়েত সরকার। ফলে মে মাসের শুরুতে উৎপাদন কমে দাঁড়ায় দৈনিক প্রায় 12 লাখ ব্যারেলে। তথ্য বলছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ায় কুয়েতে অবস্থান করছে প্রায় 13,500 মার্কিন সৈন্য। ফলে যুদ্ধের সময় মার্কিন সামরিক স্থাপনা ব্যবহার করে হামলার সুযোগ দেয় কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বেশ কয়েকজন হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি হয় কুয়েতের। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত সমাধান না হলে কুয়েত সহ পুরো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসে। এখনকার মতো সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।